নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। ভুটান রাজ্যের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে ভুটানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থরাশি হিতাধিকারীদের মধ্যে বন্টন মন্ত্রী কৌশিক রায়ের। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে নামল আশ্রমডোর তপোবন নগর কীর্তন কমিটি। উধারবন্দে খেল মহারণের উদ্বোধন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। এবারে বিস্তারিত খবর। ভুটানের রাজার আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে ভুটানে পৌঁছেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার ভুটানের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। ভুটানের রাজার আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে ভুটানে পৌঁছেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভুটানের রাজকীয় অতিথি হিসেবে সম্মান লাভ করা আসামের প্রথম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল মঙ্গলবার ভুটানের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভুটান সফরে রয়েছেন তার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মাও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার 3 দিনের সরকারি সফরে ভুটানে পৌঁছেছেন। ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে সাড়া দিয়ে 3 দিনের সরকারি সফরে ভুটান পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তার সকল সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা এবং রাজ্য সরকারের কিছু সিনিয়র কর্মকর্তা। আজ ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছলে বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডিএন দুঙ্গেল তাকে স্বাগত জানান। ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে প্রতিবেশী দেশটিতে 3 দিনের সফরে থাকা মুখ্যমন্ত্রী আগামীকাল প্রধান অতিথি হিসেবে দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। আমি জিগমে খেসর নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে ভুটানের জাতীয় দিবসে অনুষ্ঠানে যোগ দিতে থিম্পুতে যাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি এই সফর ভুটানের মানুষের মধ্যে আমাদের স্থায়ী বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সকালে থিম্পুর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন। তিনি এদিনের সফরে প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থরাশি হিতাধিকারীদের মধ্যে বন্টন মন্ত্রী কৌশিক রায়ের। ভারতের 5 রাজ্যের মধ্যে অসমকে সবার আগে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্য বরাক ব্রহ্মপুত্র উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হচ্ছে। আজ সোমবার শ্রীভূমি জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থরাশি হিতাধিকারীদের মধ্যে বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলো জানালেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শহরের নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজিত সরকারি বিশেষ কার্যক্রমে উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পে চয়ন হিতাধিকারীদের হাত চেক নো ডিউ সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী। এর মধ্যে বন্যার জেরে সর্বত্র হয়ে ক্ষতিগ্রস্তরা যারা ব্যাপক অসুবিধার মুখে তথা সিট ক্যাপিটাল হিতাধিকারীরা ছিলেন। বিধায়ক সিদ্দিক আহমেদ, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে সভাস্থলে পৌঁছানোর আগেই শ্রীভূমি সেনকো পেট্রোল পাম্প থেকে এক বিশাল বাইক রেলের মধ্য দিয়ে উষ্ণ স্বাগত জানানো হয় মন্ত্রী কৌশিক রায়কে। দীপ্তি রানী মালাকারের পর চম্পা রানী দেব মঞ্চে আসবেন। চম্পা রানী দেব থেকে সাবুদ্দিন। আমি এখানে এসেছিলাম। এখানে আজকে আমরা যারা বিগত বন্যায় 2024 সালের বন্যায় বা ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে যে রিলিফ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের তরফ থেকে সেটা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে প্রায় 236 জন বেনিফিশিয়ারির হাতে ফুল ড্যামেজ 1,20,000 টাকা করে আর পার্সিয়াল ড্যামেজ এই শ্রীভূমি জেলাতে 45,000 বেনিফিশিয়ারি যারা 4,000 এবং 5,000 পর্যায়ক্রমে কাচ্চা হাউস এবং পাক্কা হাউসের সেটা তারা পাবেন।
সিড ক্যাপিটাল হিসাবে যারা এসএইচজির মহিলারা যারা কাজকর্ম শুরু করেছেন, বিভিন্ন নিজে নিজে ছোটো ছোটো ক্ষুদ্র কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকে এখানে প্রায় 55,000 লক্ষ টাকা সাহায্য তাদের হাতে দেওয়া হয়েছে এবং প্রায় 4,300 মহিলার হাতে শ্রীভূমি জেলার আমরা নো ডিউজ সার্টিফিকেট তুলে দিয়েছি। যারা মাইক্রো ফাইন্যান্সে লোন নিয়েছিলেন বা তারা এনপিএ হয়েছে, তাদের অ্যাকাউন্ট এনপিএ হয়েছে, তাদেরকে তাদের মাথার মধ্যে ঋণের বোঝা ছিল, সেই বোঝা মুক্ত করেছেন। ঋণ মুক্ত করার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নো ডিউজ সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়ে এই কাজ করেছে এবং সেই উদ্দেশ্যে সেই বেনিফিশিয়ারির হাতে সেই নো ডিউজ সার্টিফিকেট, রিলিফের যে আমাদের যে চেক, আনুষ্ঠানিকভাবে যে চেক বা সিড ক্যাপিটালের যে চেক তাদের হাতে তুলে দেওয়ার এই কার্যক্রম ছিল। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এবার অভিযানে নামলো আশ্রম রোড তপোবন নগর কীর্তন কমিটি। শহর সংলগ্ন বৃহত্তর আশ্রম রোড এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। এলাকায় মদ, জুয়া, তীর, গাঁজা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও সুরাহা হয়নি সমস্যার। তাই আশ্রম রোড তপোবন নগর কীর্তন কমিটি সোমবার বৃহত্তর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অভিযানে মাঠে নেমেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, আশ্রম রোড এলাকায় থাকা বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবৈধভাবে মদ বিক্রি করার পাশাপাশি তীর, জুয়া ও গাঁজার রমরমা ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ফলে দিনের পর দিন এলাকার পরিবেশ তলানিতে যাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কমিটি এলাকায় গড়ে ওঠা অসামাজিক কার্যকলাপ রোধ করতে অভিযান শুরু করেছে। সুস্থ সমাজ গঠন সহ বৃহত্তর এলাকার যুব সমাজ ও আগামী প্রজন্মকে মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টায় কমিটি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি আশ্রম রোড ও তপোবন নগর এলাকায় চলে থাকা মদ ও জুয়ার আসরকে গুড়িয়ে দিয়ে এলাকার পরিবেশকে ছন্দে ফেরাতে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আগামীতে কমিটির কর্মকর্তারা জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় গড়ে ওঠা ওয়াইন শপ অন্যত্র সরে নেওয়ার দাবি উত্থাপন করবেন বলেও জানান। এই এলাকাতে মদ, গাঁজা, জুয়া, তীর যা যা আছে অনির্দিষ্টকালের জন্য এটা যাতে বন্ধ থাকে কমিটির তরফ থেকে আমরা প্রত্যেককে অনুরোধ জানাইছি এবং আগামী দিনগুলিতে যাতে আমাদের পুলিশ প্রশাসন এই কমিটির সঙ্গে জড়িত থেকে যেন এই দোকানগুলো বন্ধ থাকে সেই আমরা প্রচেষ্টা। আপনারা তো ছোট ছোট দোকানগুলি বন্ধ করে দিলেন, এখানে যে ওয়াইন শপ আছে এর কোন স্টেপ নিলেন না? আমরা ওয়াইন শপ বন্ধ করার জন্য স্টেপ নিয়েছি, আইনিকভাবে তাদেরকে লিখিতভাবে দেওয়া হয়েছে। আইনিকভাবে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে সেটাকে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে এবং প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো এই মদের দোকানটা যাতে এখান থেকে খোলা হয়। আমরা আশাবাদী আমরা এই কীর্তন কমিটি যে প্রশাসনের ভবিষ্যতে আমাদের সঙ্গে সহযোগিতা করে এই ওয়াইন শপকে উঠিয়ে দেবে। উধারবন্দে খেল মহারণের উদ্বোধন করলেন আসাম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। উধারবন্দ বিধানসভা ভিত্তিক খেল মহারণের উদ্বোধন করলেন আসাম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। 16 ডিসেম্বর থেকে 20 পর্যন্ত খেলা থাকবে। সোমবার সকাল 10:30টায় দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলা মাঠে পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম, রাজ্যিক ক্রীড়া বিভাগের ডিরেক্টর প্রদীপ তিমুং, সহকারী কমিশনার লক্ষ্যজিৎ গগৈ প্রমুখ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, খেল মহারণের সুযোগ সব পড়ুয়াদের নেওয়া উচিত। বিধানসভা স্তর থেকে আরও এগিয়ে গিয়ে নিজের স্কুল ও জায়গার নাম উজ্জ্বল করুক পড়ুয়ারা, এই আশা রাখেন তিনি। আজকে যারা ডায়েসে রয়েছেন সব সক্রিয় বন্ধুরা, এবং ছাত্রদেরকে বলছি তোমরা নিজেদের মধ্যে খেলার সুযোগ পাচ্ছ এবং তোমরা এই সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেট তোমার ভবিষ্যতের জন্য কাজে আসবে। তোমরা খুব ভালোভাবে খেলাধুলা করে আগামী দিনে যাতে দেশের ভবিষ্যৎ তোমরা খেলে যাও। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রচেষ্টা তোমাদের বিশিষ্ট জনদের হাত দিয়ে সোমবার বইমেলা শিলচরের শুভ আরম্ভ হলো।
সোমবার সন্ধ্যায় তৃতীয় বইমেলা শিলচরের সূচনা হলো শিলচর ডিএসএতে। বইমেলা চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ গুণাসিন্ধুজি মহারাজ। এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডক্টর হিমাশিস ভট্টাচার্য, আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, প্রবীণ সাংবাদিক ও লেখক অতীন দাস, লেখক ও কবি তথা কমিটির সহসভাপতি মহুয়া চৌধুরী, বিজেপি নেতা অমিয়কান্তি দাস প্রমুখ। গুণসিন্ধুজি মহারাজ আয়োজকদের প্রশংসা করে বলেন, বইমেলা আমাদের সমৃদ্ধ করে। কবি, ছাত্র এবং সাহিত্যিকরা বইমেলার মাধ্যমে জ্ঞান লাভ করেন। যদিও এখন মানুষ কম বই পড়েন, তবুও সবকিছু হারিয়ে যায়নি। এখন আর বই উপহার দেওয়ার প্রবণতা নেই। দুঃখজনকভাবে ছাত্রছাত্রীরা আর বইয়ের জন্য সময় দেয় না। অন্যান্য অতিথিরাও বইমেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। সবাই তাদের সাহিত্য চর্চা ও বিভিন্ন ব্যাপারে তাদের আলোচনা করার সুযোগ পান। তাদের বিভিন্ন গ্রন্থ সেই সময়ে প্রকাশিত হয়। যদিও আজকের দিনে বই পড়ার প্রবণতা বিদ্যুৎ মণ্ডলের কাছে এখন কতটা কমে গিয়েছে। আগে যেখানে যে জায়গাতে প্রতিটা উৎসব পার্বণে, বিবাহ, অন্নপ্রাশন বা জন্মদিনের ক্ষেত্রে যেখানে বই উপহার স্বরূপ দেওয়া হতো, আর সেই স্থানটা অন্য গিফট আইটেমগুলি দখল করে নিয়েছে। এবং আমাদের ছাত্র সমাজেরও বিভিন্ন ব্যাপারে এই বইয়ের প্রতি কিছুটা অনাগ্রহতা দেখার পরিলক্ষিত হয়েছে। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা একমাত্র বইয়ের মাধ্যমে এটা সম্ভব। আমরা অনেকেই মনে করি যে প্রযুক্তির উন্নতিতে বই পড়ার উৎসাহ এবং উদ্দীপনা কমে গেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চলার জন্য প্রয়োজনে যেমন বইয়ের প্রয়োজন, তেমনি আনন্দের জন্য বইয়ের প্রয়োজন। এবং যারা বই পড়েন তারা কখনো নিঃসঙ্গ হন না এবং তুলনামূলকভাবে ওরা অনেক সুস্থ থাকেন। তাই আমি সব বই প্রেমী ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। ধন্যবাদ। আমরা নিজেরাই বইমেলা আমরা করতে পেরেছি। বইমেলা না থাকলে, না হলে মনটা খারাপ হয়ে যায়। যদিও এখানে একটা বিকল্প বা ডিজিটাল মাধ্যমে চলে গেছে পড়াশোনা। আমি মনে করি যে পড়াশোনা তো বন্ধ হয়নি, পড়াশোনা ঠিকই চলছে। ডিজিটাল মাধ্যম আমাদের জন্য সহযোগিতা করছে, এটা সত্যি। কিন্তু বইয়ের যে কদর, বই পড়ার যে অভ্যাস, সেটা এখনও কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাই বা দেখি। বই পড়া বন্ধ হয়ে গেছে সেটা আমি মনে করি না। ছেলেমেয়েরা এখনো স্কুল কলেজের বই, কম্পিউটার বেস হয়েছে, অনেকটাই সত্যি, কিন্তু মেয়েটা এখনো বই হয়ে গেছে। আরেকটি মুক্তিযুদ্ধ নিয়ে আসন্ন বাংলাদেশ শিলচর প্রেস ক্লাবে আলোচনা ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের। আরেকটি মুক্তিযুদ্ধ কি আসন্ন বাংলাদেশে শীর্ষক আলোচনা সভায় প্রবল সম্ভাবনার ইঙ্গিত বিশিষ্ট আলোচকদের। এদিন শিলচর প্রেস ক্লাবে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের ব্যবস্থাপনায় বিশেষ দিনটি উদযাপিত হয়। বক্তারা শীর্ষক আলোচনা সভায় মুক্তিযুদ্ধের শেষ পর্বে 1971 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তৎপরতায় ভারতীয় সেনার কাছে প্রায় 90,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় বলে দিনটিকে ভারতীয়দের জন্য অত্যন্ত গৌরবের দিন বলে অভিহিত করা হয়। ভারতের গৌরবগাথা বাংলাদেশের 54তম বিজয় দিবস উদযাপনে আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলো তুলে ধরে বিশদ তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে অশান্তকর পরিস্থিতির পেছনে গণতন্ত্র বিরোধী ও গণতন্ত্র সমর্থনকারী দুটি সংগঠনের লড়াই। এটা কোনো ধর্মীয় আন্দোলন নয়, কেননা মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের চেয়ে কয়েক গুণ বেশি মুসলিমদেরও হত্যা করা হয় বলে উল্লেখ করেন বক্তারা। সবারই একটা ধারণা ছিল শেখ হাসিনাকে অন্তত সরানো, তারপর একটা জাতীয় সরকার হবে, আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব।
কিন্তু এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারের কমিটি করছে, কবে ক্ষমতা ছাড়বে সেটা কোনো নিশ্চয়তা নেই। এই জন্য এখন বাংলাদেশে একটা সাংঘাতিক ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। কেউ কাউকে বিশ্বাস করে না, আইন শৃঙ্খলা নাই, ভবিষ্যৎ খুবই অন্ধকার। তো এই মুহূর্তে আমরা যারা এই মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা যারা বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছিলাম এবং আমাদের একটা স্বপ্ন ছিল যে বাঙালি হিসাবে একটা সুন্দর জাতি গড়ে উঠবে, এবং সত্যি কথা বলতে কি এই বাংলাদেশে যে প্রগতিশীল যে শক্তি সেটার একটা বিকাশ হতে শুরু হয়েছিল। বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি, নাটক, এই সমস্ত টিভি আর আপনারা যারা দেখেছেন যে এটা অনেক উন্নত মানের এবং অনেক এবং অসাম্প্রদায়িক একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল। কারণ 1971 কিন্তু ভারত জয়ী হয়েছিল। আপনারা ছবি দেখেছেন, ছবির মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। জগদীশ সিং অরোরার কাছে নিয়াজি আত্মসমর্পণ করেছে এবং সেটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল। 93,000 সেনা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু সেই 93,000 সেনাকে ভারত সিকিউর করে রেখেছে। লক্ষ লক্ষ সেনাবাহিনী পাঠানো হয়েছিল যাতে তাদের গায়ে কেউ হাত না দিতে পারে। এটাই ছিল ভারতীয় সেনা ভদ্রলোকের চুক্তি ছিল, কোন সেনার গায়ে যাতে একটি হাত না দেয়, এবং সবাইকে ধাপে ধাপে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। এই যে দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন স্থাপন করেছিলেন, আমরা মনে করি এই সরকার এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করতে পারেনি। সরকারের নানা কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ডিপ্লোমেসি থাকতে পারে, সেটা আমরা অনেক বড় বিষয়, হয়তো আমরা এই ব্যাপারে অবহিত নয়, কিন্তু আমরা আশা করব। আমরা এখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জন্য আসিনি। আমাদের সোজা কথা হলো যে 71-এর মুক্তিযুদ্ধের যে দৃষ্টিভঙ্গি, যেভাবে বাংলাদেশে কেন্দ্রীয় সরকার তখন করেছিল, বর্তমান কেন্দ্রীয় সরকার একটা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করুন। আমরা এই দাবি উত্থাপন করতে পারি, এ বিষয়ে নিশ্চিতভাবে আলোচনা হবে। এবারে কেন্দ্র ও রাজ্যের যুব পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে পদযাত্রার আয়োজন শ্রীভূমিতে। ভারত সরকারের যুগ্ম পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রক তথা অসম ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। শ্রীভূমি জেলার আকবরপুর কৃষি ফার্ম থেকে সুতারকান্দি ল্যান্ডফোর্ট পর্যন্ত আজ এই পদযাত্রা। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় পা মেলান রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ তথা সংখ্যালঘু সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লুসা, পশুপালন ও মিন তথা পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, ডিডিসি দীপক জিডু, রাজ্যিক মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। প্রসঙ্গত 1971 সালের মুক্তিযুদ্ধের বীর সেনানীদের আত্মত্যাগ ও বিজয় প্রাপ্তি উপলক্ষে বিশেষভাবে বিজয় দিবস পালন, বিজয় দিবস আয়োজনের উদ্দেশ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো। পদযাত্রায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, খেলোয়াড়, এনসিসি ক্যাডাররা, বরাকের 3 জেলার এএসএস ভলেন্টিয়ার, স্কুল কলেজ পড়ুয়ারা সহ সাধারণ মানুষ শামিল হন। আজকাল জিন্দগি में हम लोग only by through the walk of this Padayatra we are showing our sense of responsibility to the nation. In 1971 war jo hua tha, which we had got it as and we celebrated as a Vijay Divas. Today we had the opportunity to celebrate it in Shribhumi. It's a good moment and a great moment for us, for the state of Assam as well as for the district of Shribhumi and for the whole of Barak Valley. बहुत सारा स्टूडेंट्स हमारा यहाँ फ्रॉम 3 कॉर्नर्स ऑफ बराक वैली डिस्ट्रिक्ट आया है, स्टार्टिंग फ्रॉम हाइलाकांदी एंड कछार एंड श्रीभूमि. वी एक्सपेक्टेड गुड नंबर ऑफ पार्टिसिपेंट्स, मोस्टली द यूथ, क्योंकि द मोटो इज टू यूथ, गिविंग अ यूथ एम्पावरमेंट टू द यूथ, एंड वी आर होपफुल दैट दिस सक्सेसफुल पदयात्रा, माई भारत पदयात्रा that we have concluded today has been a successful one. I would like to thank all the participants for being here with us. हम लोग अभी तक लगभग almost 7 kilometers चल चुके हैं, and it was a sense of belonging and a sense of pride and a sense of responsibility जब हम लोग ये चल रहा था.
থ্যাংক ইউ। লায়ন্স ক্লাব বরখলা গ্রেটারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শিলচরের ছোট দুধপাতিলে। শহরতলির ছোট দুধপাতিল এলাকায় লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব বরখলা গ্রেটারের যৌথ উদ্যোগে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সোমবার। এদিন 200 শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন উদ্যোক্তারা। এছাড়াও শিবিরে যে সকল রোগীর চোখের ছানি ধরা পড়েছে তাদের মঙ্গলবার স্থানীয় লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। লায়ন্স ক্লাব গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ক্লাবের অন্যতম একটি প্রজেক্ট। লায়ন্স ক্লাব বরখলা গ্রেটারের সহায়তায় আগামীতে বৃহত্তর দুধপাতিলে জনগণ আরও পরিষেবা লাভ করবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। বরখলা লায়ন্স ক্লাবের গ্রেটারের তরফে আজকে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে মোটামুটি এলাকার 100 থেকে 150 পেশেন্ট এখন পর্যন্ত হয়েছে, আরও পেশেন্ট আশা করি হবে। এখানে যারা সাধারণ মানুষ অনেকবারই আমাদেরকে বলে থাকেন যে এখানে একটা চক্ষু শিবির করার জন্য। আমরা এই বছরে কমসে কম 2-3টা চক্ষু শিবির করে নিয়েছি, আশা করি সামনে আমরা আরও করব। এখানে প্রচণ্ড ডিমান্ড চক্ষু শিবিরের। এখানে বিনামূল্যে চশমা এবং বিনামূল্যে চোখ ছানি শনাক্তকরণ করে বিনা পয়সায় অপারেশন করা হয়। এবং আজকেই যারা শনাক্তকরণ হবে ওনাদেরকে সবাইকে আমরা লায়ন্স ক্লাবের বাসে করে লায়ন্স ক্লাব হসপিটালে নিয়ে যাব এবং এখানে বিনামূল্যে সব অপারেশন কালকে আবার ওই জায়গাতেই আমরা দিয়ে দেবো। আমাদের এই অঞ্চল অত্যন্ত পিছপড়া অঞ্চল, কিন্তু শিলচরের একদম সংলগ্ন এরিয়া। কয়েকবার আমরা চক্ষু শিবির লায়ন্স ক্লাবের তরফ থেকে শিলচর গেটার এবং লায়ন্স হসপিটালের তরফ থেকে করেছি। আজকের যেটা এটারও একটা ডিমান্ডেবল এলাকাতে চক্ষুর শিবিরের খুব দরকার এবং খুব প্রয়োজন। আপনারা জানেন যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের লার্জেস্ট সার্ভিস অর্গানাইজেশন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ করছি এবং এই হেলথ সেক্টর এবং যে এই ভিশন মানে যে চোখের পরীক্ষা নিরীক্ষা বা অপারেশন, এগুলো আমাদের একটা রেগুলার সার্ভিস। এবং এই যে বৃহত্তর অঞ্চল দুধপাতিল বা বরখলা অঞ্চল, এখানে আমরা আগেও অনেক শিবির করেছি, এছাড়া আরো অন্যান্য কিছু সার্ভিস প্রজেক্টও আমরা হাতে নিয়ে কাজ করেছি। তারপরে এখানে নতুন করে এখানে যারা স্থানীয় কিছু সমাজসেবী ব্যক্তিরা রয়েছেন তারা নিজে উদ্যোগ নিয়ে গত বছর এখানে একটি লায়ন্স ক্লাব অফ বরখলা গ্রেটার নামে তারা লায়ন্স ক্লাবের কাজকর্ম শুরু করেছে। আমরা আশা রাখছি এই লায়ন্স ক্লাব অফ বরখলা গ্রেটারের উদ্যোগে এবং তাদের পরিচালনায় এই বৃহত্তর অঞ্চলের মানুষ আরও পরিষেবা লাভ করবেন এবং লায়ন্স ক্লাবের যত ধরনের স্বাস্থ্য পরিষেবা হোক বা অন্যান্য পরিষেবা হোক সেগুলো তারা এই সমগ্র বৃহত্তর অঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন। এবং শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ভুটান রাজ্যের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে ভুটানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থরাশি হিতাধিকারীদের মধ্যে বন্টন মন্ত্রী কৌশিক রায়ের। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মাঠে নামল আশ্রমডোর তপোবন নগর কীর্তন কমিটি। উধারবন্দে খেল মহারণের উদ্বোধন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।